এবারের পর্বে আমরা আলোচনা করব ডিপ ট্যাগ নিয়ে। এই ডিপ ট্যাগ হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা ট্যাগ। আমরা যখন ওয়েবসাইট বানাই তখন সবথেকে HTML এর মধ্যে বেশি ট্যাগ ব্যবহার করা হয় এই ডিপ ট্যাগটাকে। তার মানে বুঝতে পারতেছেন যে ডিপ ট্যাগটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা ট্যাগ। তো প্রথমে আমরা জানবো ডিভ এর মানে কি। ডিভ এর মানে হচ্ছে ডিভিশন, মানে কোনো কিছু থেকে ভাগ করা বা ডিভাইড করা। আপনার ওয়েবসাইটকে সেকশন আকারে আপনি ভাগ করতে পারবেন এই ডিপ ট্যাগ দিয়ে, ঠিক আছে। ডিভ হচ্ছে একটা বক্সের মতো যেটার মধ্যে অনেক কিছু রাখা যায়। মানে HTML এর আপনি যতগুলা ট্যাগ আছে সবগুলা ট্যাগকে আপনি একটা বক্সের মতো রাখতে পারবেন। মানে HTML এর মধ্যে যতগুলা ট্যাগ আছে, ঠিক আছে, মানে যতগুলা ট্যাগ আছে আপনি সবগুলা ট্যাগকে এই ডিভের মধ্যে রাখতে পারবেন, মানে এই বক্সের মধ্যে আপনি রাখতে পারবেন। রেখে আপনি প্লেসমেন্ট করতে পারবেন আপনার ইচ্ছা মতো। আপনি চাইলে এই বক্সটাকে আপনার ওয়েবসাইটের লেফটে রাখতে পারেন, চাইলে রাইটে রাখতে পারেন, চাইলে সেন্টারে রাখতে পারেন। মানে প্লেসমেন্ট মানে সেকশন আকারে ভাগ করা যায় এই বক্সটা দিয়ে। মানে আমাদের সবগুলা ট্যাগের একটা কন্টেইনার হচ্ছে একটা ডিভ, ঠিক আছে। আচ্ছা, আমরা এক্সাম্পল হিসেবে আরেকটু দেখি। দেখেন এখানে কি করছি আমি, এখানে কিন্তু আমি 8টা ডিভ বানাইছি, মানে 8টা বক্স বানাইছি। এবার আমি চাইলে প্রত্যেকটা বক্সের মধ্যে আমি আমার ইচ্ছা মতো HTML ট্যাগ এখানে রেখে দিতে পারি, এবং এগুলার কন্টেইনার হচ্ছে কি এক একটা করে ডিভ, মানে এক একটা করে বক্স, ঠিক আছে। তো আপনাদের ওয়েবসাইটের মধ্যে অনেকগুলা সেকশন আকারে ভাগ করার প্রয়োজন পড়লে অবশ্যই এই ডিভ ট্যাগটাকে ইউজ করতে হবে। HTML এর ভিতর যত ধরনের ট্যাগ আছে সবগুলি ট্যাগকে চাইলে আমরা ডিভের ভিতর রাখতে পারি, এটা কিন্তু আমরা একটু আগেও বলছি। তো আবারও মনে রাখবেন যে HTML এর ভিতর যতগুলা ট্যাগ আছে সবগুলা কিন্তু আমরা একটা বক্স আকারে একটা ডিভের মধ্যে রাখতে পারি এবং রেখে কাজ করতে পারি, ঠিক আছে। আবার আপনি চাইলে একটা ডিভকে আরেকটা ডিভের মধ্যে রাখতে পারেন, বা সেই ডিভটাকে আরেকটা ডিভের মধ্যে রাখতে পারেন। সেটা কিভাবে, এক্সাম্পল হিসেবে যদি দেখতে চান, দেখেন আমি কিন্তু একটা এরিয়া নিছি, মানে একটা ডিভ নিছি, মানে একটা বক্স বানাইছি, ঠিক আছে। এবার আমি চাইলে এই একটা বক্সের মধ্যে আমি আরেকটা বক্সও বানাইতে পারি। দেখেন আমি কিন্তু একটা বক্সের মধ্যে আরেকটা বক্স বানাই ফেলছি। তারপর হচ্ছে আমি চাইলে একাধিক বক্সও বানাইতে পারি একটা বক্সের মধ্যে। আমি কিন্তু বক্স বলতেছি, বাট এটা কিন্তু বক্স না, এটাকে বলে ডিভ। কিন্তু এটা আসলে বক্সের মতো কাজ করে, তো তাই আমি বলতেছি যে বক্স, ঠিক আছে, এটাকে ডিভ বলবেন। সো আমি একটা ডিভের মধ্যে আমি একাধিক ডিভও বানাইতে পারি। দেখেন আমি কিন্তু একটা ডিভ নিছি আউটসাইডে, মানে এরিয়া হিসেবে, এবং তার মধ্যে কিন্তু আমি 2টা ডিভ বানাই ফেলছি। আবার আপনি চাইলে এর থেকে বেশি ডিভও বানাইতে পারেন। দেখেন আমি কিন্তু এখানে 4টা ডিভ বানাই ফেলছি। তো আপনি আপনার ইচ্ছা মতো 10টা, 20টা, 30টা, 50টা বা 100 ডিভও বানাইতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী। তো আমরা বুঝতে পারলাম যে ডিভ হচ্ছে একটা বক্সের মতো। তো আমরা একটা বক্সের মধ্যে, মানে একটা ডিভের মধ্যে আরেকটা ডিভও চাইলে রাখতে পারি। আবার আপনি চাইলে ওয়েবসাইটের লেআউট আকারেও কিন্তু আপনি ডিভগুলাকে সাজাইতে পারেন, মানে বক্সটাকে সাজাইতে পারেন। এখানে দেখেন এই যে ডিভ 1 যে আছে, এটা কি করছে, এটা জায়গাটা কিন্তু একটু বেশি নিয়ে নিছে ডিভ 4 এর থেকে, ঠিক আছে। ডিভ 4 এর জায়গাটা দেখেন, এটা কিন্তু একদম চিকন, মানে ছোট একটা জায়গা, বাট ডিভ 1টা দেখেন অনেকটা বড় জায়গা। আবার একটু খেয়াল করে দেখেন ডিভ 2 যে আছে, এটা কিন্তু মানে লম্বা ভাবে লেফট থেকে রাইটের দিকে কিন্তু জায়গাটা নিয়ে নিছে। আবার ডিভ 3 যে আছে, এ কিন্তু ডিভ 2 এর থেকে আরেকটু ভিন্ন, মানে একটু বেশি করে জায়গা নিয়ে নিছে। তো এই কাজটা আমরা কিভাবে করতাম, এই কাজটা কিন্তু আমরা টেবিল দিয়ে করতাম, তাই না। যদি না দেখে থাকেন আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আসবেন। আমরা এই কাজটা করতাম, এই লেআউটটা বানাইতাম কি দিয়ে, টেবিল দিয়ে। কিন্তু এখন থেকে আমরা টেবিল দিয়ে এমন কাজ করব না। আমাদের এমন কাজ করার প্রয়োজন পড়লে আমরা অবশ্যই এই ডিভটা দিয়ে করব, মানে এই বক্সটা দিয়ে করব। আপনি আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারেন, মানে আপনার ইচ্ছা মতো ছোট করতে পারেন, লম্বা করতে পারেন, বেটে করতে পারেন, মানে যেমন ইচ্ছা। তো আমি কিন্তু এখানে সেম কাজটাই করছি, যে ডিভ 1টাকে রেখে দিছি এক ডিজাইন, আবার ডিভ 2টাকে দেখেন এটাকে কিন্তু আমি একদম লেফট থেকে রাইটের দিকে লম্বা করছি, উপর নিচে কিন্তু আমি খাটো করে দিয়েছি। আবার ডিভ 3টা হচ্ছে কি একটু বড় করে দিয়েছি ডিভ 2 এর থেকে। তো আপনি আপনার ইচ্ছা মতো এই বক্সটাকে সাজাইতে পারেন। তো চলেন আমরা চলে যাই আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে, আমরা প্র্যাকটিক্যালি দেখব। তো আমি চলে আসলাম আমার ভিজুয়াল স্টুডিও কোডের ভিতর। এবার এসে প্রথমে আমি একটা h2 নামের হেডিং ট্যাগ বানাই। এটার মধ্যে কিছু একটা লিখে দেই, হ্যালো বাংলাদেশ নামে কিছু একটা লিখে দিলাম। এটার নিচে এসে একটা প্যারাগ্রাফ ট্যাগ বানাবো। তো সেটা করতে গেলে কি করতে হবে, জাস্ট বলে দিতে হবে পি তে হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। তো এটার মধ্যে আমি কিছু লেখা লিখে দিই। ধরেন লরেম ইপসাম থেকে আমি কিছু লেখা লিখতে চাইতেছি। তো আমি লরেম লিখে এন্টার বাটন ক্লিক করলাম, আমার কিন্তু অটোমেটিক অনেকগুলো লেখা জেনারেট হয়ে গেল। তবে একটা সমস্যা হইতেছে কি, এখানে দেখেন লেখাগুলো কিন্তু একই লাইনে চলে আসছে। আমাদের কিন্তু দেখতে গেলে নিচে কিন্তু স্ক্রল করতে হইতেছে, তারপর কিন্তু আমরা দেখতে পারতেছি, তাই না। তো আমি চাইতেছি আমার স্ক্রিনের বাইরে লেখাটা যাবে না, সবগুলো লেখা যেন আমার স্ক্রিনের মধ্যে থাকে। তো সেটাকে করতে গেলে কি করতে হবে, জাস্ট আপনাদের কিবোর্ডের অল্টারে চাপ দিয়ে ধরে জ্যাটের মধ্যে একটা ক্লিক করবেন। দেখেন আমি ক্লিক করলাম, আমার কিন্তু লেখাগুলো র‍্যাপ হয়ে গেল। এবার কিন্তু কোনো লেখাই আমার স্ক্রিনের বাইরে যাবে না। তো আমি কি করছি, জাস্ট করছি যেটা, সেটা হচ্ছে অল্টারের মধ্যে চাপ দিয়ে ধরে জ্যাটের মধ্যে ক্লিক করছি। আমি যদি আবার ক্লিক করি তাহলে দেখেন আমার লেখাগুলো কিন্তু আনর‍্যাপ হয়ে গেল। তো আপনাদের যদি কিবোর্ডে কাজ না করে সেক্ষেত্রে আপনারা কি করবেন, এই যে ভিউয়ে যাবেন, উপরে ভিউয়ে ক্লিক করে দেখেন এই যে ওয়ার্ড র‍্যাপ নামের একটা লেখা আছে, এটাতে ক্লিক করবেন।
তো আমি ক্লিক করলাম, দেখেন আমার লেখাগুলো কিন্তু র্যাপ হয়ে গেল। এবার কিন্তু আমি যত বড় লেখা লিখি না কেন আমার স্ক্রিনের বাইরে কিন্তু যাবে না। তো আচ্ছা, এটা আমরা জেনে গেলাম। এটার নিচে আমি একটা ইমেজ আনবো। তো আমাদের ওয়েবসাইটের মধ্যে ইমেজ আনতে গেলে কি করতে হবে, ইমেজ নামের একটা ট্যাগ আছে, সেটাকে কল করতে হবে। তো আমি করে দিলাম। এটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ, তো আমি এটাকে ক্লোজ করলাম না, জাস্ট ওপেনই থাকলো। এবং এটার মধ্যে আমাদেরকে এসআরসিটাকে বলে দিতে হবে, মানে সোর্স কোডটাকে বলে দিতে হবে। তো আমি লিখে দিলাম সোর্স। তো ইমেজটা কোথায় আছে সেই নাম ঠিকানাটা আমাদের বলে দিতে হবে, তাই না? তার আগে আমাদের দেখতে হবে আমাদের যেখানে index.html ফাইলটা আছে সেখানে কোনো ইমেজ আছে কিনা। তো আমি যাই আমাদের ফাইলের মধ্যে, আমি আমার ফাইলের মধ্যে গেলাম, দেখেন আমার ফাইলের মধ্যে কিন্তু ফাঁকা, আমার ফাইলের মধ্যে কোনো ইমেজই নাই। তাহলে আমরা ইমেজ সেট করব কিভাবে? আপনাদের যখনই ওয়েবসাইটের মধ্যে ইমেজ সেট করতে প্রয়োজন পড়বে, সবার আগে কাজ হইতেছে ইমেজটাকে ডাউনলোড করে আনা, বা যেখান থেকে আনবেন, এনে প্রথমে আপনারা রাখবেন কোথায়, index.html ফাইলের মধ্যে। মানে index.html ফাইলটা যেখানে আছে, রুট ফোল্ডারটা, সেই রুট ফোল্ডারের মধ্যে আপনারা এনে রাখবেন। তো আমি এই যে এখান থেকে কিছু ইমেজ আনি, আমার একটা ফোল্ডারের মধ্যে ইমেজ আছে, দেখেন কিছু ইমেজ আছে। তো আমি চাইতেছি দুইটা ইমেজকে এখানে আনতে। তো আমি এখান থেকে কপি করলাম, কপি করে এনে এখানে পেস্ট করে দিলাম। দেখেন এবার কিন্তু আমাদের এই যে index.html ফাইলটা আছে এবং এটার সঙ্গে আমরা ইমেজটাকে সেট করেছি, ঠিক আছে? এবার কিন্তু আমরা ইমেজটাকে অ্যাক্সেস করতে পারবো। তবে আমি চাইতেছি ইমেজগুলো এখানে না রেখে একটা ফোল্ডারের মধ্যে রেখে দিই। তো আমি এখানে একটা ফোল্ডার বানাই, ফোল্ডারের নাম দিলাম ধরেন img, এবং এটার মধ্যে আমি এই দুইটা ইমেজকে রেখে দিব। তো আমি এই দুইটাকে সিলেক্ট করে এই ইমেজের মধ্যে রেখে দিলাম। এবার কি হইলো, আমাদের রুট ফোল্ডারের মধ্যে একটা index.html ফাইল আছে এবং তার মধ্যে একটা ইমেজ নামের ফোল্ডার আছে, এবং সেই ফোল্ডারের মধ্যে দুইটা ইমেজ আছে, ঠিক আছে? তো এবার আমরা সেট করে ফেলি আমাদের ইমেজটা। তো আমি এসআরসির মধ্যে বলবো যে আমার index.html ফাইলটা যেখানে আছে সেখানে একটা ইমেজ নামের ফোল্ডার আছে। তো আমি লিখে দিলাম ইমেজ নামের ফোল্ডার আছে, এবং আমাকে সেই ইমেজ নামের ফোল্ডারের ভিতর ঢুকতে হবে। তো ভিতরে ঢুকতে গেলে কি করতে হবে, জাস্ট একটা স্ল্যাশ দিতে হবে। তো আমি দিয়ে দিলাম। এবার দেখেন ভিজুয়াল স্টুডিও কোড কিন্তু আপনাদের সাজেস্ট করতেছে যে ইমেজ নামের ফোল্ডারের মধ্যে দুইটা ইমেজ আছে। তো আমি একটা ইমেজকে সেট করে দিই, আমি ইন্টার মারলাম, প্রথম ইমেজটা সেট হয়ে গেল, মানে এই যে 1 নম্বর ইমেজটা কিন্তু আমাদের সেট হয়ে গেছে, ঠিক আছে? এবার আমি কন্ট্রোল এস মেরে সেভ করে আমাদের ব্রাউজারে যাই, গিয়ে রিলোড করি। দেখেন আমাদের কিন্তু চলে আসছে, হেডিংটাও চলে আসছে, প্যারাগ্রাফটাও চলে আসছে এবং ইমেজটাও চলে আসছে। বাট ছবিটা কিন্তু অনেকটা বড় আসছে, তো আমরা চাইলে এটাকে ছোট করে দিতে পারি। তো এটাকে করতে গেলে কি করতে হবে, যে ইমেজের পরে এখানে এসে একটা স্টাইল অ্যাট্রিবিউটটাকে কল করব। এটার মধ্যে বলে দিব উইথ হবে ধরেন 200 পিক্সেল কিছু একটা। আমি সেভ করে আমার ব্রাউজারে যাই, গিয়ে রিলোড করি, দেখেন আমার ছবিটা কিন্তু অনেকটা ছোট হয়ে গেছে। আপনি আবার চাইলে স্টাইল অ্যাট্রিবিউট ছাড়াও কিন্তু সেট করতে পারেন। জাস্ট আপনি যদি এখানে বলে দেন যে উইথ হবে কত, 200 পিক্সেল কিছু একটা হবে, ঠিক আছে? এটাও কিন্তু আগের মতোই কাজ করবে, সেম কাজটাই করবে। দেখেন রিলোড করি, দেখেন একই কাজ কিন্তু করতেছে। ওকে, এবার আমরা নিচে আরো কিছু নিব। এটার নিচে আমি নিয়ে নিলাম ধরেন h3 নামের একটা ট্যাগ নিলাম, h3, এবং এটার মধ্যে লিখে দিলাম ধরেন হ্যালো বাংলাদেশ কিছু লিখে দিলাম, ঠিক আছে? এটার নিচেও আমি এসে একটা প্যারাগ্রাফ ট্যাগ ক্রিয়েট করব, এটার মধ্যে লরেম ইপসাম থেকে কিছু লেখা লিখে দিই। তো লিখে দিলাম। তো এটার নিচে আমি আরেকটা কাজ করব, সেটা হইতেছে একটা প্রি ট্যাগ নিব। তো প্রি ট্যাগ নিলাম, এর মধ্যে আমি কিছু লিখে দিলাম ধরেন দিস ইজ এ প্রি ট্যাগ, ঠিক আছে? কিছু একটা লিখে দিলাম। তারপর আমি যেটা করব সেটা হইতেছে এটা নিচে এসে আমি আরেকটা ইমেজ নেব। তো আমি ইমেজ নেওয়ার জন্য জাস্ট ইমেজ ট্যাগটাকে কল করলাম, এবং সোর্সের মধ্যে আমি বলে দিব যে ইমেজ ফোল্ডারে আছে এবং তার ভিতরে ঢুকতে হবে। তার ভিতরে ঢুকে আমি 2 নম্বর ইমেজটাকে নিব। এই 2 নম্বর ইমেজটাকে নিয়ে নিলাম, এবং এই অল্টারটা হচ্ছে অপশনাল, এটা আপনারা চাইলে করতেও পারেন না করতে পারেন, বাট আমি রেকমেন্ড করছি সবসময় এই অল্টারটাকে দিবেন। কেন দিবেন, কোথায় দিবেন, আমার ইমেজ নিয়ে একটা এক্সট্রা টিউটোরিয়াল আছে, সেটা আপনি দেখে আসতে পারেন, ঠিক আছে? আমি আপাতত জাস্ট দিতেছি না, আমি ডিলিট করে দিলাম, বাট এটা দেওয়া সবসময় রেকমেন্ডেড। তো এবার আমি এটাকে সেভ করে আমাদের ব্রাউজারে যাই, গিয়ে রিলোড করি। দেখেন এই যে এটাও কিন্তু চলে আসছে নিচে, ঠিক আছে? বাট এই ইমেজটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে, তো এই ইমেজটাকে আমরা ছোট করে দিই। তো আমি এখানে বলে দিলাম এটাও হবে 200 পিক্সেলের মতো। ওকে, তো এটাও হয়ে গেল আমাদের 200 পিক্সেলের মতো, ঠিক আছে? এবার আমি চাইতেছি এই যে উপরের ইমেজ, প্যারাগ্রাফ ট্যাগ এবং এই হেডিং ট্যাগ, এই সবগুলোর নিচে একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করতে। তো এটা করতে গেলে আমি কি করব, এখন আমি যদি এসে এই যে h1 যেটা আছে, এই যে h2, এখানে যদি আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করি, একটা স্টাইল অ্যাট্রিবিউট কল করলাম, এখন যদি ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দেই, ধরেন দিয়ে দিলাম ব্লু কালার, ঠিক আছে? তাহলে কি হবে, এটা কিন্তু জাস্ট h2, এই যে বাংলা হ্যালো বাংলাদেশের নিচেই কিন্তু কালারটা চলে আসছে, সবগুলাতে কিন্তু আসে নাই। তো আমাদের সবগুলাতে কালার নিয়ে আসতে গেলে কি করতে হবে, আমি যদি এই পি ট্যাগের মধ্যে কালার দিয়ে দেই তাহলেও কিন্তু হবে না। দেখেন আমি পি ট্যাগের মধ্যে যে এসে স্টাইলটাকে কল করলাম এবং ব্যাকগ্রাউন্ড কালার এটাকেও ব্লু করে দিলাম, তাহলে দেখেন এবারও কিন্তু কাজ করবে না। রিলোড করি, কাজ করছে, বাট এই যে প্যারাগ্রাফ ট্যাগের নিচে কিন্তু কাজ করছে, বাট মাঝখানে কিন্তু এই যে হ্যালো বাংলাদেশ এবং প্যারাগ্রাফের মাঝখানে কিন্তু ফাঁকা রেখে দিয়েছে। তো আমি চাইতেছি যে ইমেজ সহ পুরোটাকে আমি পিছনে ব্যাকগ্রাউন্ড কালার দিতে। তো
তো সেটাকে করতে গেলে অবশ্যই আপনাকে কি করতে হবে, এই সবগুলাকে একটা ডিবের মধ্যে রাখতে হবে, মানে একটা বাক্সের মধ্যে রাখতে হবে। তো আমি উপরে একটা বাক্স ক্রিয়েট করে ফেলি, মানে ডিভ একটা ক্রিয়েট করে ফেলি। আমি জাস্ট লিখে দেবো ডিভ, ডিভটাকে ওপেন করলাম এবং ক্লোজ করলাম, এবং এই ক্লোজিং ট্যাগটা যে আছে এটাকে আমি কাট করলাম। কাট করে এই সবগুলোর নিচে এসে আমি পেস্ট করে দিলাম। তাহলে আমাদের কি দাঁড়াইলো, আমি এটাকে একটু ট্যাব দিয়ে দিতেছি এবং এইখানে আমি একটা লেখাটাকে এইখানে সরাই আনি, এবার বুঝতে সুবিধা হবে আপনাদের। ঠিক আছে, দেখেন আমি কি করছি, একটা ডিপ ট্যাগ বানাইছি। ডিপ ট্যাগের মধ্যে আমি সবগুলাকে রেখে দিছি। আমার H2 হেডিং ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ, ইমেজ ট্যাগ সবগুলাকে রাখছি কার মধ্যে, এই ডিপ ট্যাগের মধ্যে। ঠিক আছে, এবার আমি এই যে H2 ট্যাগের মধ্যে স্টাইলটা যে করছিলাম এটাকে ডিলিট করে দিই, যে কালার করছিলাম এটাকে আমি ডিলিট করে দিলাম। ওকে, এবং এই যে পি ট্যাগের মধ্যে যেটা করছিলাম সেটাও আমি ডিলিট করে দিলাম। এবার এসে সেভ করি আমাদের ওয়েবসাইটে, রিলোড করি। দেখেন আপাতত কিন্তু কোনো ডিফারেন্ট দেখতে পারবেন না, ডিফারেন্টটা দেখতে পারবেন এই যে এখন। দেখেন এবার আমি কি করবো, যে ডিপ ট্যাগের মধ্যে যদি আমি স্টাইলটাকে কল করি এবং যদি বলে দিই এটার ব্যাকগ্রাউন্ড কালার হবে ধরেন কিছু একটা ব্রাউন কালার, আমি কি করলাম, এই ডিপটার মধ্যে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার সেট করে দিলাম। এই ডিপের মধ্যে কি কি আছে, এই সবগুলো আছে, ইমেজ, H2 সবগুলো কিন্তু আছে। তো এবার আমি সেভ করে এসে আমাদের ব্রাউজারে রিলোড করি, রিলোড করলাম। দেখেন সবগুলো নিচে কিন্তু এবার আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা পেয়ে গেছে। তো এইটাই হচ্ছে আমাদের ডিপ ট্যাগের খেলা। এবার আপনি চাইলে এটাকে ছোটও করতে পারেন। এই যে ডিপ ট্যাগটা যা আছে, স্টাইল তো আমরা দিছি, এখানে যদি আমি বলে দিই এটার উইথ হবে ধরেন 500 পিক্সেল, তো আমি 500 পিক্সেল যদি দিয়ে দেই, গিয়ে সেভ করে সে রিলোড করি, দেখেন আমাদের কিন্তু ডিপটা 500 পিক্সেলের মতো ছোট হয়ে গেছে। তো এই জন্যই ডিপটাকে বলে একটা বাক্স। কেন বাক্স, আমরা কিন্তু এই যে বাক্সর মধ্যে করে সবগুলার এটার মধ্যে রেখে দিছি। ঠিক আছে, এবার আমি চাইতেছি এই যে নিচের এগুলা যে আছে এগুলোকে একটা বাক্সের মধ্যে রাখতে। ওকে, তো আমি এগুলোকে কাট করে দিলাম। তো এখানে আমি একটা ডিপ ট্যাগ বানাই, মানে একটা বাক্স বানাই। তো ডিপটা বানাইলাম, এটাকে ওপেন করলাম, ক্লোজ করলাম, ইন্টার মেরে নিচে আনলাম। এবার এটার মধ্যে আমি এগুলাকে দিয়ে দেবো, যেগুলো আমরা তখন বানাইছিলাম। ঠিক আছে, তো দেখেন কি হয়েছে, আমরা কি করছি, এখানে একটা ডিপ বানাইছি, ডিপের মধ্যে আমরা এই যে এগুলাকে দিয়ে দিছি, ইমেজ, তারপর H3 হেডিং ট্যাগ। এবার আমি সেভ করে সে রিলোড করি, আবার তো কোনো ডিফারেন্ট নাই, এটাকেও আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করে দিই। দ্বিতীয় নাম্বার ডিপ যেটা, এখানে আমি স্টাইল কল করলাম এবং বলে দিলাম যে ব্যাকগ্রাউন্ড কালার কিছু একটা ক্যাডেট ব্লু দিয়ে দিলাম। এবার সেভ করে এসে রিলোড করি। দেখেন নিচেরটাই কিন্তু একটা কালার হয়ে গেছে, ইমেজ, প্রি ট্যাগ এবং প্যারাগ্রাফ ট্যাগ, H3 ট্যাগ সবগুলোর নিচে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেছে, এবং উপরেটা হচ্ছে একটা ভিন্ন কালার আমরা দিয়ে দিছি। তো এইভাবেই আমাদের এই ডিপ ট্যাগটা কাজ করে। এবার আমি চাইতেছি এই ডিপটাকেও উইথটাকে ছোট করে দিতে, তো আমি এটাকে বলে দিই উইথ, এইটার উইথ হবে, এটাও হবে 500 পিক্সেলের মতো। ঠিক আছে, তাহলে দেখেন কি হয়, রিলোড করি, দেখেন নিচের ডিপটা কিন্তু 500 পিক্সেলের মতো কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, এবার আমি চাইলে এটাকে কিন্তু পাশাপাশিও রাখতে পারি, এই ডিপটাকে এবং নিচের ডিপটাকে কিন্তু আমরা একই লাইনে রাখতে পারি। একই লাইনে রাখতে গেলে কি করতে হবে, এই যে আমাদের প্রথম ডিপটা আছে না, স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে আমরা জাস্ট এখানে বলে দেব কি ফ্লয়েড, ফ্লয়েড হচ্ছে কি লেফট। ঠিক আছে, ফ্লয়েড লেফট করে দিলাম, এবং দ্বিতীয় নাম্বার ডিপটা যে আছে এই ডিপের মধ্যে আমরা এইখানে করে দিব, যে স্টাইলের মধ্যে আমরা করে দিব, এটাও হবে ফ্লয়েড রাইট। ঠিক আছে, তাহলে দেখেন এবার কি হয়, দেখেন আমাদের কিন্তু প্রথম ডিপটা লেফটে চলে আসছে এবং দ্বিতীয় ডিপটা কিন্তু রাইট সাইডে চলে আসছে। তো এটাকে আমি কিভাবে করলাম, এখানে কিন্তু আমি জাস্ট বলেছি যে ফ্লোয়েড রাইট। তো আপনাদের এখনই ফ্লোয়েড রাইট, তারপর হচ্ছে ফ্লোয়েড লেফট এগুলো জানার দরকার নাই, আমরা যখন সিএসএস এ যাব তখন কিন্তু এগুলো জানবো। আমি জাস্ট আপনাদের ডিপ ট্যাগটাকে বোঝানোর জন্য এই ফ্লোয়েড লেফট এবং এই ফ্লোয়েড রাইটটাকে আমি ব্যবহার করছি। ওকে, এগুলাকে আপনি ভুলে যান এখন। তো এবার আমি সেভ করে এসে রিলোড করি, আর রিলোড করলাম, দেখেন আগের মতো কিন্তু হয়ে গেছে। আপনি আবার আরেকটা কাজ করতে পারেন, সেটা হইতেছে এই যে উইথটা আছে না, এখানে আপনি উইথের পরে হাইটও সেট করে দিতে পারেন। তো আমি হাইট সেট করে দিলাম, ধরেন এটা হবে 800 পিক্সেল। তাহলে দেখেন এটা কিন্তু অনেকটা লম্বা হয়ে যাবে। উপরে ডিপটা রিলোড করি, দেখেন উপরের ডিপটা কিন্তু অনেকটা লম্বা, বাট নিচেটা কিন্তু এতটা লম্বা না। তো আপনি আপনার ইচ্ছা মতো কিন্তু বক্সটাকে মানে ডিপটাকে কাস্টমাইজ করতে পারেন। তো আমাদের ব্যাকগ্রাউন্ড কালার সেট করা এবং হচ্ছে বড় ছোট করা, মানে এক সাইডে নিয়ে যাওয়া আরেক সাইডে নিয়ে যাওয়া, এগুলা করা সম্ভব হয়েছে কিসের জন্য, এগুলা সম্ভব হয়েছে কিন্তু আমাদের এই ডিপ ট্যাগটার জন্য। তো আমরা জেনে গেলাম ডিপ ট্যাগটা কিভাবে কাজ করে। এবার আমরা ছোট করে আরেকবার দেখবো, সেটা হইতেছে আমি এই ডিপের নিচে আরেকবার ডিপ ক্রিয়েট করি। আমি আরেকটা ডিপ ক্রিয়েট করলাম, ইন্টার মারলাম, নিচে আসলো। ওকে, আমি এবার একটা ডিপের মধ্যে আরেকটা ডিপ ক্রিয়েট করব। তো আমি আরেকটা ডিপ ক্রিয়েট করলাম, এটার মধ্যে লিখে দিলাম ধরেন দিস ইজ এ ফার্স্ট ডিপ, লিখে দিলাম। এটার নিচে আমি আরেকটা ডিপ ক্রিয়েট করব। তো আমি আরেকটা ডিপ বানাইলাম, এটার মধ্যে আমি লিখে দিলাম যে দিস ইজ এ সেকেন্ড ডিপ। ঠিক আছে, তো আমি কি করছি দেখেন, একটা ডিপ ক্রিয়েট করছি উপরে, তার মধ্যে হচ্ছে আমি আরেকটা ডিপ ক্রিয়েট করছি, এই ডিপের মধ্যে লিখে দিয়েছি দিস ইজ এ ফার্স্ট ডিপ। তারপর হচ্ছে আমি আরেকটা ডিপ ক্রিয়েট করছি, এটার নাম হচ্ছে দিস ইজ এ সেকেন্ড ডিপ। তো আমি কিন্তু এভাবেও করতে পারি। তো আমি যদি চাই আরো ডিপ ক্রিয়েট করবো, আমি কিন্তু এখানে আরো ডিপ ক্রিয়েট করতে পারি, যে দিস ইজ এ থার্ড ডিপ। ঠিক আছে, থার্ড ডিপ।
আমি কিন্তু আরো ক্রিয়েট করতে পারি। এবার দেখেন সেভ করে এসে রিলোড করি আমাদের ওয়েবসাইটে, সবার নিচে যাই, দেখেন এই যে 3টা ডিপ কিন্তু এখানে চলে আসছে। এবার কিন্তু আমি এগুলাকে কাস্টমাইজ করতে পারি। তা আমি এই যে প্রথম যে ডিপটা আছে, মানে প্রথম বাক্সটা, এটার মধ্যে যদি আমি বলে দিই যে এটার ব্যাকগ্রাউন্ড কালার হবে ধরেন কিছু একটা দিয়ে দিলাম, ধরেন ডার্ক গ্রিন দিয়ে দিলাম, তাহলে দেখেন কি হয়, রিলোড করি সবগুলাতে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা পেয়ে গেছে। এবার আমি চাই যে প্রত্যেকটা ডিপকে এক একটা করে ব্যাকগ্রাউন্ড কালার সেট করে দিতে। তো আমি প্রথম ডিপটাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করে দিই, ধরেন এটার ব্যাকগ্রাউন্ড কালার হবে, স্টাইলটাকে কল করতে হবে, ব্যাকগ্রাউন্ড কালার ধরেন এটাকে দিয়ে দিলাম এইটা, এবং তার নিচে যে আছে এটাকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করে দিব। এটার ব্যাকগ্রাউন্ড কালার হইতেছে আমি দিয়ে দিলাম এই যে এইটা, এবং 3 নাম্বার যে ডিপটা আছে এইটার ব্যাকগ্রাউন্ড কালার, সরি স্টাইলটাকে কল করতে হবে, স্টাইল ব্যাকগ্রাউন্ড কালার, এটার ব্যাকগ্রাউন্ড কালার হইতেছে গোল্ড কালার। এবার সেভ করে এসে আমাদের ওয়েবসাইটে গিয়ে রিলোড করি, দেখেন 3টা ডিপ কিন্তু 3টা কালার হয়ে গেছে নিচের দিকে, একটু ফ্লো করেন। তো এইভাবে কিন্তু এই কাজগুলোকে করা হয়। আপনি চাইলে একটা ডিপের মধ্যে আরেকটা ডিপ, তার মধ্যে আরেকটা ডিপ, আপনি সিঙ্গেল যে কোনো একটা ট্যাগকেও কিন্তু আপনি একটা ডিপের মধ্যে রাখতে পারেন। তো দেখেন আমি যদি এই যে এই ডিপটা করছি না, এই যে ডিপের মধ্যে আমি একটা H1 ট্যাগ ক্রিয়েট করি, আমি কিন্তু সেটাও করতে পারবো। H1 ট্যাগ ক্রিয়েট করলাম এবং ক্লোজিং ট্যাগটাকে কাট করলাম, কাট করে এই যে দিস ইজ যে আছে, আচ্ছা আমি নো র্যাপ করে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, একই লাইনে করে দিই। তো একই লাইনে করে দিলাম। এই যে H1 ট্যাগটা যে আছে এটা ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগটাকে এটার পরে আমি দিয়ে দিলাম। দেখেন এই যে H1 ওপেন করছি এবং H1 হচ্ছে ক্লোজ করছি, তার মধ্যে এই যে দিস ইজ ফার্স্ট ডিপ লেখাটাকে দিয়ে দিছি। এবার আমি সেভ করে এসে রিলোড করি, দেখেন লেখাটা কিন্তু বড় হয়ে গেছে, এই যে দিস ইজ এ ফার্স্ট ডিপ, এটা কিন্তু বড় হয়ে গেছে। তো আপনি চাইলে ডিপের মধ্যে কিন্তু সমস্ত ধরনের HTML ট্যাগ কিন্তু আপনি নিতে পারেন। তো আমি আবারও আপনাদের একটু রিভিশন দিয়ে দিতেছি। দেখেন আমি কি করছি, এখানে একটা ডিপ নিছি, ডিপের মধ্যে আমি ইমেজ নামের ট্যাগ নিছি, প্যারাগ্রাফ নামের ট্যাগ নিছি, H2 নামের ট্যাগ নিছি, মানে আপনি একটা ডিপের মধ্যে যত প্রকার HTML এর ট্যাগ আছে আপনি সবগুলাকে ইউজ করতে পারেন, এবং আপনার ইচ্ছা মতো একটা কন্টেনার বানাইতে পারেন, মানে একটা ডিপের মধ্যে রেখে আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে যে কোনো জায়গায় এটাকে রাখতে পারেন। আপনি চাইলে লেফটে রাখতে পারেন, চাইলে রাইটে রাখতে পারেন, মানে যে কোনো জায়গায় আপনি এটাকে কাস্টমাইজ করে রাখতে পারেন, মানে প্লেসমেন্ট করতে পারেন। তো ডিপ ট্যাগ নিয়ে আমরা ইন ফিউচারে আরো অনেক কাজ করব, আপাতত জাস্ট জেনে রাখেন যে ডিপ ট্যাগটা এভাবে কাজ করে। তো আমরা কিন্তু সামনে অনেক 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 কাজ করব এই ডিপ ট্যাগ নিয়ে, তখন আরো একটু ভালোভাবে বুঝতে পারবেন। আপাতত জাস্ট এটাকে জেনে রাখেন যে ডিপ ট্যাগটা এভাবে কাজ করে। তো ভালো থাকবেন, দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে।